আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে আসিফ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের সোনার কবিতাটির টপ 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রায় সময় এই 20টি এমসিকিউ এর মধ্যেই তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। প্রথম নাম্বার এমসিকিউ, সোনার কবিতাটি কোন ছন্দে রচিত? এটা দেখো, এই এমসিকিউটা দেখো ঢাকা বোর্ড 23-এ আসছে। অতএব সোনার কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে দেখো, গগনে গর্জে মেঘ ঘন বর্ষা। পঙ্ক্তিতে গগনে শব্দের অর্থ কি? গগনে শব্দের অর্থ আকাশে। গগনে শব্দের অর্থ কি? আকাশে। দেখো, এই এমসিকিউটা রাজশাহী বোর্ড 22-এ এসেছিল। এরপরে 3 নম্বর এমসিকিউটা দেখো, সোনার কবিতায় মাঝির নৌকাটি কেমন ছিল? মাঝির নৌকাটি সোনার তরী বা সোনার নৌকা ছিল। সোনার তরী বা সোনার নৌকা ছিল। এরপরে 4 নম্বর এমসিকিউটা দেখো, কবি নদীর তীরে একা বসে কি করছিল? যশোর বোর্ড 23-এ আসছিল। কি করছিল? প্রতীক্ষা করছিলেন। কি করছিলেন? কবি নদীর তীরে বসে যে প্রতীক্ষা করেছিলেন কখন একটা নৌকা আসবে আমার সোনার ফসলগুলো তুলে নিয়ে যাবে। এরপরে 5 নাম্বার শব্দে কাটিতে কাটিতে ধান এলো। এখানে কাটিতে কাটিতে ধান এলো কি? বর্ষা। দেখো, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছিল। এবার 6 নাম্বার এমসিকিউ, সোনার কবিতায় মহাকালের কার সৃষ্টি গ্রহণ করে কিন্তু তাকে স্থান দেয় না? দেখো, কার সৃষ্টি? কবির বা সাধারণ মানুষের কি করে? সৃষ্টি গ্রহণ করে কিন্তু তাকে স্থান দেয় না। যেমন কি? যেমন মানুষের সংক্ষিপ্ত জীবন, এই জীবনটা কি তার সবকিছু সৃষ্টকর্ম থেকে যায় কিন্তু সেই মানুষটা থাকে না। ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী। এখানে ছোট তরী বলতে কি বোঝানো হয়েছে? মহা মহাকালের সীমাবদ্ধ আয়তন। মানে এখানে কি বোঝানো হয়েছে তাহলে? ছোট তরী বলতে মহাকালের সীমাবদ্ধ আয়তন। এবার 8 নম্বর প্রশ্নটা দেখো, সোনার কবিতায় নদীটি কেমন ছিল? ক্ষুরধারা বা খরস্রোতা। 9 নম্বর প্রশ্ন, কবি তার সমস্ত সোনার ধান কাকে সঁপে দিয়েছিলেন? কাকে কাকে দিয়েছিলেন? অচেনা মাঝিকে। সমস্ত ধান কি করলেন? অচেনা মাঝিকে দিয়ে দিয়েছিলেন। 10 নম্বর প্রশ্ন, সোনার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে রচিত? কোন কাব্যগ্রন্থ? সোনার কিন্তু সোনার কবিতাটি সোনার কাব্যগ্রন্থের একটা নাম কবিতা। কুলে একা বসে আছি নাহি ভরসা। নাহি কি? ভরসা। সোনার কবিতাটি মেঘের ছায়া কোন গ্রামের ওপর পড়েছে? কোন গ্রামে? তোরো ছায়া সীমা মাখা ওপারের গ্রাম। খ নাম্বার অ্যান্সার। এবার 13 নম্বর প্রশ্নটা দেখো, কবিতায় সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান মানুষের সারা জীবনের ভালো কর্ম বা শিল্প শিল্প সৃষ্টির প্রতীক। যেমন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন কিন্তু তিনাকে নাম মনে রাখলেও তিনার যে লেখাগুলা এগুলা কিন্তু সবাই মনে রাখছে বা এগুলাকে সবাই সম্মান করে। 14 নম্বর দেখো, মাঝি কিভাবে নৌকা বেয়ে আসছিলেন? মাঝি কিভাবে তাকিয়ে আসছিলেন? কোনো দিকে না তাকিয়ে, গান গেয়ে। তারপরে 15 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? এটা একটা জাতীয় প্রশ্ন। কেননা এই প্রশ্নটা পাই 6 থেকে, কেন 4, 5 মানে 3 থেকেই মানে এই প্রশ্নটা দিয়ে দেয় 1913 সালে। এরপরে দেখো, বাঁকা জল খেলা করে পন্ডিত নদীর দ্বারা কি প্রকাশ পেয়েছে? বাঁকা জল মানে কি? হিংস্র বা প্রমত্তা রূপ। হিংস্র বা প্রমত্তা রূপ। 17 নম্বর প্রশ্ন দেখো, সোনার কবিতায় কবি নিজেকে কি হিসাবে উপস্থাপন করেছেন? সোনার কবিতায় কবি নিজেকে নিজেকে একজন অসহায় নিঃসঙ্গ ত্রাসী বা স্রষ্টা হিসাবে উপস্থাপন করেছেন। 18 নম্বর প্রশ্ন, যাহা ছিল নিয়ে গেল সোনার এখানে সোনার কার প্রতীক? এখানে সোনার মহাকালের প্রতীক। এখানে সোনার কার প্রতীক? মহাকালের প্রতীক। যে মসি মাখা শব্দের অর্থ কি? মসি মাখা শব্দের অর্থ যে কালিতে মাখানো বা অন্ধকারচ্ছন্ন। এবার শেষ প্রশ্নটা দেখো, 20 নাম্বার, সোনার কবিতায় মূল উপজীব্য বিষয় কোনটি? সোনার কবিতায় মূল উপজীব্য বিষয় জীবন ও মহাকালের চিরন্তন সত্য। জীবন ও মহাকালের চিরন্তন সত্য। দেখো, এখানে 20টি এমসিকিউ রয়েছে। এটা হচ্ছে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 তে 21 থেকে 40 আরো 20টি এমসিকিউ ইনশাল্লাহ আমরা দিব। তোমাদের যদি এমসিকিউ ভালো লাগে এবং আসিফ একাডেমির সকল ক্লাসগুলা ইনশাল্লাহ অনেক ভালো মতো ইনশাল্লাহ সবগুলোই আসবে, মানে সব প্রশ্নগুলোই দেখবে চলে আসছে।
এর মধ্যেই ইনশাল্লাহ আমরা অ্যানালাইসিস করে তোমাদের প্রশ্নগুলো দিব। আশা করি তোমরা আসিফ একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসিফ একাডেমির পাশেই থাকবা। সবাইকে আজকের ক্লাসটা করার জন্য ধন্যবাদ।